সমীরণদা নমস্কার। নমস্কার। প্রায় তৃণমূল কংগ্রেসের 28 জন এমপি এবং 28 জন এমপির মধ্যে 20 জন এমপি বিদ্রোহ ঘোষণা করেছেন, তারা ফ্রন্ট তৈরি করেছেন এবং বিদ্রোহী সাংসদরা তারা শতাব্দী রায়ের বাড়িতে আলাদা করে একটি বৈঠকও করেছেন। কিভাবে দেখছেন বিষয়টা? সেখানে একাধিক জন আছে, দেব থেকে শুরু করে শতাব্দী রায়ের বাড়িতে যেহেতু হচ্ছে উনি কাকুলি ঘোষ দস্তিদার, পার্থ ভৌমিক, একাধিক জন সেখানে উপস্থিত এই বৈঠকে। কিভাবে দেখছেন? দেখুন, আজকে শতাব্দী রায়ের বাড়িতে বৈঠকটা হচ্ছে। আজকে শতাব্দী রায়কে বানালো কে? এই মমতা ব্যানার্জি তো আজকে শতাব্দী রায়কে বানিয়েছে। আজকে যদি শতাব্দী রায় বিজেপিতে আসে তাহলে কি লোকে কি সেটা ভালো চোখে নেবে? আজকে ওরা চিন্তা করছে যে আমরা তৃণমূল থেকে ম্যাচ করে আমরা বিজেপিতে এসে যাব, ওয়াশিং মেশিনে ধোলাই করে দেবো আমরা একদম। ঠিক নির্বাচনের আগে এরাই কিন্তু বিজেপিকে ওয়াশিং মেশিন বলতেন এবং এখন মাননীয় যে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ওয়াশিং মেশিন বলে কটাক্ষ করতেন। আজকে তারা যদি বলে যে আজকে আমরা ওয়াশিং মেশিনে ধোলাই হয়ে গেছি, একদম নয়। এদের ধারে কাছে যাওয়া উচিত নয় দলের কোনো নেতাদের। যারা আজকে ওখানে মিটিং করছে বা দু চারজন আছে, আমাদেরও এক দুজন গেছে সেখানে মিটিং করতে, অতএব সেইটা একদম দলকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। আমি মনে করি কেন্দ্রীয় নেতারাও এই সিদ্ধান্তের ওপরে দাঁড়িয়ে থাকবে। একদম একদম কেন্দ্রীয় নেতাদেরকে বলবো যে এই জায়গাটাকে আটকানোর জন্য। একদম একটা বিষয়, একদিকে যেমন দিল্লিতে এই 20 জন বিদ্রোহী সাংসদরা তারা বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আলাদা হয়ে গিয়ে, উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার ভাইপোকে নিয়ে দিল্লি পৌঁছে গেছেন। সেখানেও এই যে জোট, যে অ্যালায়েন্স আছে জোটের, তাদের সাথে সোনিয়া গান্ধীর সাথেও বৈঠক করেছেন, একটা প্রেসও করেছেন, তাদের সাথে সাক্ষাৎ করছেন। সোনিয়া গান্ধী, উল্টো দিকে কেজরিওয়াল, তাদের সাথে বৈঠক করছেন। এই যে একদিকে এরম ভাঙছে, একদিকে তিনি দিল্লি গিয়ে ভাইপোকে হাত ধরে বৈঠক করছেন ওই যে জোট, সেই জোট অ্যালায়েন্সের সাথে। কি বলবেন? আমার মনে হয় মমতা ব্যানার্জি একবার একা এমপি হয়ে গেছিল আমাদের সব ক্যান্ডিডেট হেরে গিয়ে, তখনকার মতো ভাবছেন, কিন্তু এখন দলটা কিন্তু সেরকম জায়গায় নেই। এখন দলটাকে করতে গেলে পরে এই যে ভাইপোকে আবার সামনের সারিতে আনার চেষ্টা করছে সোনিয়া গান্ধীর হাত ধরে, রাহুল গান্ধীর হাত ধরে। একসময় এদেরকেই ভেঙে কিন্তু আজকে তৃণমূল তৈরি হয়েছিল। বা তারা কতটা এর মধ্যে থাকবে বা কতটা তারা প্রাধান্য দেবে, আমার মনে হয় তারা এটাকে যে দিল্লিকে টার্গেট রেখে লড়াইয়ের চেষ্টা করছে, বাংলার টার্গেট রেখে লড়াইয়ের চেষ্টা করছে না। কিন্তু অধীর চৌধুরী কিন্তু একটাই কথা বলেছে যে এদের সঙ্গে কিন্তু কোনোভাবেই অ্যালায়েন্স করা সম্ভব নয়। মানে বলছেন রাজ্য কংগ্রেস তারা বিরোধিতা করছে, কিন্তু দিল্লি কংগ্রেস ফিশ ফ্রাই খাচ্ছে। একদম। আর একটা বিষয়ে যাব, ববি হাকিম তিনি আজকে এই যে প্রায় 60 জন এমএলএ সরে গেছেন, সেখানে সন্দীপন সাহাও আছেন ঋতব্রতর হাত ধরে। সন্দীপন সাহার সঙ্গে তিনি আজকে বিধানসভায় গেলেন এবং তিনিও এই 60 জনের দলে পা দিচ্ছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় বিশ্বস্ত সৈনিকই ছিলেন ববি হাকিম। ববি হাকিম যেন তেন প্রকারে প্রচুর কালেক্টেড পার্সেন্ট লোক এখন ভাবছে যে তৃণমূল ছেড়ে কোনো রকমে যদি বিজেপিতে এসে জয়েন করতে পারে। মানে যেভাবে মন্ত্রীদের ধরা হচ্ছে তাদের দুর্নীতি, সেই ভয়েতে কি সবাই ভাঙতে শুরু করেছে। একদম পরিষ্কার ও ভাবছে যে তৃণমূলদের থেকে সরে গিয়ে যদি বিজেপিতে চলে যাই তাহলে আমরা ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে গেলাম, তাহলে আর আমাদের জেল যাত্রা করতে হবে না। কিন্তু বাস্তবে কিন্তু এদের সবাইকেই জেল যাত্রা করতে হবে। যদি মনে করে যে এইটাকে জেল যাত্রার বাইরে যাবে, কিন্তু কখনোই হবে না। আমাদের অমিত শাহজি বসে আছেন এবং শুভেন্দুদা যেভাবে ধরে নিয়েছেন, শ্রমিক ভট্টাচার্য যেভাবে ধরে রেখেছেন, এইভাবে কিন্তু খুব সহজে দলের মধ্যে ঢুকতে পারবে না। আমার মনে হয় না এই মুহূর্তে ববি হাকিম আমাদের দলে ঢুকতে পারবে, একদম নয়। যদি ব্যর্থতা বলে মনে হবে, আমাদের কর্মীরাই আমাদের ভেঙে যাবে, মনোবল ভেঙে ফেলবে। একদম পাচ্ছেন যে কেউ এদেরকে
ওই জায়গাতে আর বসাতে চাইছে না, ওই চেয়ারের মধ্যে রাখতে চাইছে না। ইতিমধ্যেই বিশ্বাস ব্রাদার্স, স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। আজকে পুলিশ স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে তাদের যে ফ্ল্যাট বাড়ি এবং অরূপ বিশ্বাসের যে ফ্ল্যাট বাড়ি সেখানে তল্লাশি চালিয়েছে। সেখানে একটা লক রহস্য খুঁজে পেয়েছে। কি বলবেন? যেমন ঠিক একাধিক নেতাদের বাড়িতে আন্ডারগ্রাউন্ড বাড়ি খুঁজে পাচ্ছে, ঘর খুঁজে পাচ্ছে, লক্ষ লক্ষ টাকার মাটির নিচে টাকা খুঁজে পাচ্ছে, এরকমই লক খুঁজে পেয়েছে। কি বলবেন? এই খুঁজতে 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 দেখা যাবে অরূপ বিশ্বাসও ভেতরে ঢুকে গেছে। কি মানে প্রশাসন যতক্ষণ স্বাধীনতা পাচ্ছে না ততক্ষণ প্রশাসন কিন্তু এটাকে নিয়ে আটকে ছিল। এখন প্রশাসন স্বাধীনতা পেয়ে গেছে, খুব তাড়াতাড়ি অরূপ বিশ্বাসও ঘরে ঢুকবেন, কোনোভাবেই বাঁচার রাস্তা নেই। সমীরণদা, একদিকে যেমন তৃণমূলের এমএলএ ভাঙছে, তৃণমূলের এমপিও ভাঙছে, এমপি এমএলএও তো বাঁচার জন্য দিল্লিতে গিয়ে জোটের মানে দিল্লিতে গিয়ে ধর্ণা দিচ্ছে বাঁচার জন্য। বিষয় হচ্ছে যেমন এমপি এমএলএ ভাঙছে, সেরকম কিন্তু তৃণমূলের কাউন্সিলররাও যেরকম গ্রেফতারও হচ্ছে আবার পদত্যাগও করছে। যেমন উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান সহ 21 কাউন্সিলর পদত্যাগ করেছেন। আজকে তাদের পদত্যাগটা যত তাড়াতাড়ি করবে ভাবছে তত তাড়াতাড়ি আমরা বেঁচে গেলাম, কিন্তু আদৌ তো আর তা নয়। আদতে বিচার কিন্তু চলতে থাকবে। বিচার পদত্যাগ করলে যে বিচার বন্ধ হয়ে যাবে তা নয়, কিন্তু ওরা ভাবছে যে এরকমভাবে আগেকার লোকেরা আমাদের দলে এসছে এইভাবে আসতে চাইছে, কিন্তু শ্রমিক মোর্চার দল এবং দরজা দুটোই বন্ধ রেখেছে, তালা এবং চাবি দুটোই তার কাছে রেখেছে। অতএব সে যতক্ষণ না এইটার অনুমতি দিচ্ছে ততক্ষণ কেউই বিজেপিতে ঢুকতে পারবে বলে আমার মনে হয় না। একদম। আরেকটা প্রশ্নে যাব। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে বললেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নাম জড়িয়ে কিভাবে কে খুন করেছে আমি সব জানি, নাম প্রকাশ করে দেবো, বাংলাদেশ যেভাবে দেশবিরোধী বা একটা দেশ মানে দেশকে আক্রমণ করে আচরণ করে তিনি দেশদ্রোহিতার মতন কথা বললেন, কিভাবে দেখছেন এই বিষয়টা? মানে হেরে যাওয়ার পরও তিনি এইভাবে বলছেন। আজকে ওনার মধ্যে আর যে মানসিকতা ঘুরে বেড়াচ্ছে, ভাইপোকে কতক্ষণ সেভ দেব, ভাইপোকে কতক্ষণ বাঁচাবো, এবং ভাইপোকে কতক্ষণ আগ্রা দল থেকে কত লোক বেরিয়ে যাচ্ছে সে সব দেখছে না। সে কিন্তু দেখছে আমার ভাইপোকে কতক্ষণ আমি আগড়ে নিয়ে চলতে পারবো। কোনো রকমে যদি ভাইপোকে আগড়ে নিয়ে চলতে পারি তারপরে আমি এইসব নিয়ে ভাববো। কিন্তু উনি হেরে যাওয়ার পরেও ভাবছেন যে এখনো আমি চিফ মিনিস্টার আছি। আদতে তা নয়। আদতে তো এখন চিফ মিনিস্টার তো আর উনি নয়, এখন উনি সাধারণ যেরকম আমি উনিও তাই। অতএব সেটা ভাবতে হবে ওনাকে যে আমি এখন চিফ মিনিস্টার নই। এখন আমাকে ভাইপোকে বাঁচাতে গেলে ওই দিল্লি গিয়ে ওই ইন্ডি জোটের মতো লোকদের সঙ্গে, করাপ্টেড পার্সেন্ট লোকেদের সঙ্গে মিশতে হবে। মিশে যদি 2-4টে আন্দোলন করতে পারি মানুষ দেখবে, তারপরে মানুষ আবার ঘুরে আসবে। কিন্তু সেই দিকে বালি কোনো ব্যাপার নয় আমাদের কাছে সেটা। যে দিল্লিতেও আমাদের জায়গা শক্ত, বাংলাতে আরো বড় শক্ত জায়গা করে দিয়েছেন অমিতজি মোদিজি। অতএব এই জায়গাটাকে এখন কোনোভাবেই কেউকে আর আমাদের দলে জার্সি করতে হবে না। শেষ প্রশ্ন করব, যেভাবে বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে এবং এই হকারদের নিয়ে আন্দোলনে নেমেছে বাম সংগঠনরা বা বামপন্থীরা, তারা বলছেন এই বিজেপি সরকার তারা গরিবদের জন্য নয়, গরিবদের পেটে লাথি মারে, তারা বড় লোকেদের সরকার। কি বলবেন? বামপন্থী সরকার এখন তো আর খুঁজে পাওয়া যাবে না। অতএব তারা এখন তাদের সেই পুরোনো দিনের কাহিনী গাইছে। এখন যদি আপনি রাস্তার ফুটপাতে যেভাবে বসে পড়ছে ছিল, মমতা ব্যানার্জি বসিয়ে ভোট করিয়েছে, আজকে তারাই তো মমতা ব্যানার্জি এগেনস্টে ভোট দিয়েছে। না হলে পরে এত ভোট এলো কোথা থেকে, এত সংখ্যক ভোট কোথা থেকে এলো? সব ভোট তো বক্সি হয় না, সব ভোট তো ছাপ্পা হয় না, সব ভোট তো আর কেউ দিয়ে আসতে পারে না। অতএব মমতা ব্যানার্জির ওপর এতটাই বিতৃষ্ণা হয়ে গেছিল তোলা তুলতে তুলতে, ছোট থেকে বড় এক একটা তোলা তুলে 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 আজকে তারা রাজপ্রসাদ বানিয়েছে এবং রাজপ্রসাদ থেকে প্রসাদের পরিণত হয়েছে। একটা ডায়মন্ড হাবড়াতেই একটা কাউন্সিলর মনে হয় রাজপ্রসাদের থেকেও বেশি বড় বাড়ি বানিয়ে ফেলেছে।
বাড়ির ছবি দেখছিলাম কালকে। হুম। তাহলে ভাবা যায় একজন কাউন্সিলর যদি ওইরকম ধরনের বাড়ি করতে পারে, তাহলে তার ইনকামটা কোথায় আছে, তার সোর্সটা দেখানোই সব থেকে আগে দরকার। তার জার্সিটা চেঞ্জ করার আগে তার সোর্সটা দেখার দরকার। আজকে অ্যারেস্ট হওয়ার পর তুমি বলছো যে আমি এই করেছি, আমি সেই করেছি, সেটা হয় না। অতএব অ্যারেস্ট সবাইকেই হতে হবে। অতএব ভাইপোকেও অ্যারেস্ট হতে হবে, এবং দিদি কতক্ষণ গার্ড দিতে পারে দেখা যায়। আমাদের নেতারা এখন সব একমুখী হয়ে আছে, নিশ্চয়ই তার সুরাহ রাস্তা বেরোবে একটা। ধন্যবাদ, নমস্কার। নমস্কার।